পুলিশ স্টেশনে লকআপের মধ্যে এক কোনায় ফ্লোরে বসে রয়েছে কেনিত। এক পা মাটিতে ছড়ানো, অন্য পা ভাঁজ করা, হাঁটুর ওপর এক হাত ছড়িয়ে মাথা নিচু করে বসে রয়েছে। বেশভূষায় ব্যাপক পরিবর্তন। পরনে কালো রঙের হুডি আর কালো রঙের প্যান্ট। মাথায় আর আগের মতো ঘাড় সমান চুলগুলো নেই। 7 বছর আগে অ্যাক্সিডেন্টে অপারেশনের জন্য তার কাঁধ সমান চুলগুলো সব কেটে ফেলতে হয়েছিল। এরপর চাইলে সে আবার নিজের চিরচেনা স্টাইলে ফিরতে পারত, কিন্তু সে আর তেমনটা করেনি। চুলগুলো এখন মডার্ন পম্পাডোর স্টাইলে কাটা, অর্থাৎ চুল সামনের দিকে কিছুটা উঁচু এবং পেছনে সেট করা হয়, পাশে সাধারণ ফেড বা আন্ডারকাট, তবে বর্তমানে খানিকটা এলোমেলো। এছাড়া চোয়াল, গাল এবং থুতনির দাড়ি সুসামঞ্জস্যভাবে ছোট করে ছাঁটা। সব মিলিয়ে কেনিথের লুকটা আর আগের মতো অগোছালো না হলেও অনেকটাই ফর্মাল আর ক্যাজুয়াল মনে হয়। আগের মতো এখন না কনসার্টে একদম লেদার জ্যাকেট, বুট, জুতো, ব্রেসলেট এসব পরে যায়, আর না প্রতিদিনের পোশাক হিসেবে কালো টি শার্ট পরে। সব জায়গায় সব ক্ষেত্রেই তার পোশাক এখন হুডি। শীত, বর্ষা, গ্রীষ্ম যেটাই হোক না কেন, সে হুডি ছাড়তে নারাজ। তাও সে একই রঙের কালো হুডি আর প্যান্ট। আর এই লকআপের মধ্যে পড়ে পড়ে দিন রাত পার করাটা এখন নতুন কিছু নয়। দেশে প্রায় সকলেই জানে তার এই ঘটনা। আগে কনসার্টে গিয়ে গোলমাল হতো বিধায় সে সময় পুলিশের সাথে কাটসাট করার ব্যবস্থা থাকতো কেনিথের পিয়ের। কিন্তু গত 5 বছর ধরে কেনিথের নিজের জন্য কোনো পিয়ে রাখেনি, কেননা তার আগাগোড়ার সবকিছু দায়িত্ব এখন পাভেলের। পাভেলই কেনিথের সব দায়িত্ব পালন করছে। আর আজ এই লকআপে পড়ে থাকার কারণ হলো গতকাল রাতে তার কনসার্টে বিশাল গোলমাল বাঁধিয়েছিল কেনিত। একটা অল্প বয়সী মেয়ে হুট করে স্টেজে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিল। যদিও মেয়েটা এই কাজ কেনিথের উপর প্রগাঢ় ভক্তি থেকেই করেছিল, কিন্তু এটা কেনিথকে কে বোঝায়? গত কয়েক বছরে কেনিথের পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো মেয়েদের প্রতি তার অ্যালার্জি টাইপের বিদ্বেষ। আশেপাশে মেয়ে দেখলেই নাক ছেটকানো এখন যেন তার অভ্যেসে পরিণত হয়েছে। যে কারণবশত মেয়েটির শুরুতেই ভালো মতো কেনিথকে না ছাড়তে রাজি হলে কেনিথ নিজেও আর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সেই মেয়েটিকেই বেধড়ে পিটিয়েছে। অবশ্য মেয়েটির চুলের মুঠি ধরে গালে কয়েকটা ঘুষি পড়তে না পড়তেই লোকজন মেয়েটিকে সরিয়ে নিয়ে যায় আর কেনিথকেও থামিয়ে দেয়। তবে এটা নিয়ে মিডিয়া আর পুরো পাবলিক শহর সব কেনিথের ওপর খানিকটা খেপেছে। যথারীতি ভালো একটা কেসও ঘাড়ে জুটেছে। এখন সন্ধ্যা পর্যন্ত লকআপেই পড়ে রয়েছে। কেনিথের অবশ্য এসবে মাথা ব্যথা নেই। একটু পর পাভেল এসে নিশ্চিত ছাড়িয়ে নিয়ে যাবে, কারণ দেরি হলে কেনিথ নিজেই আর পাভেলকে আস্ত রাখবে না। গত কয়েক বছরে কেনিথের পাগলামি সম্পর্কে এখন পুলিশ স্টেশনের লোকজনেরও যথেষ্ট ধারণা হয়ে গিয়েছে, যে কারণে খুব বেশি প্রয়োজন না হলে ওর ধারে কাছেও কেউ ঘেঁষতে চায় না। আর যতক্ষণ কেনিত পুলিশ স্টেশনে রয়েছে, তোর সবার মাঝে খানিকটা আতঙ্ক থেকেই যায়। যদিও কেনিত পুরো সময় খাওয়া দাওয়া ছাড়াই চুপচাপ পার করে দেয়, তবে ওর ওই নিস্তব্ধতায় সবাইকে ভয় পাইয়ে দেয়। কিছু মাস আগের ঘটনা, এভাবেই লকআপে বসেছিল। হঠাৎ ও পানি চাইলে একজন কনস্টেবল ওকে পানি দিতে এসে খানিকটা অ্যাটিটিউড দেখিয়ে তুইতকারি করেছিল। এতে কেনিত একটা বিশেষ পাত্তা দেয়নি, কিন্তু যখনই পানি দিতে গিয়ে ইচ্ছে করে মশকরা করার জন্য ওর মুখে আর শরীরে পানি ঢেলে দেয়, তখনই কাহিনী পুরো বিগড়ে যায়। সেদিন কনস্টেবল মরতে মরতে বেঁচেছে। পুলিশ স্টেশনের লোকজন একসাথে এসেও কেনিতকে সহজে ছাড়াতে পারেনি। এসব নানা ঘটনাগুলোই মূলত সবার মাঝে কেনিতকে নিয়ে আতঙ্ক সৃষ্টি করে। কেনিত গাম্ভীর্যের সাথে কিছু একটা ভাবছিল। হঠাৎ করে ওর গম্ভীর মুখে কিঞ্চিত তাচ্ছিল্যের হাসি ফুটল, আর বিড়বিড় করে বলল, কাল নাগিনী। এরই মাঝে কেনিত ভাবনা চিন্তাকে ভাঙিয়ে পাভেলের কণ্ঠস্বরে চারপাশ মুখরিত হলো। কনস্টেবল লকআপের তালা খুলে দিতেই পাভেল ভেতরে ঢুকে এসে কেনিতকে সোজা জাপটে জড়িয়ে ধরে পাশে হাঁটু গেড়ে নিচে বসে পড়ল। অতঃপর তড়িঘড়ি করে মুখে বিস্তৃত হাসি ঝুলিয়ে বলল, বস, চলে এসেছি। সব সেটিং ফিটিং শেষ। এবার আর কোনো চিন্তা নেই। চলো চলো, বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে ধুমিয়ে ঘুম দেব। কাল থেকে ছুটতে ছুটতে অবস্থা খারাপ। এই বলে ও কেনিতকে টেনে তুলতে নিলে কেনিত চোখ রাঙিয়ে হাত সরিয়ে নিল। অতঃপর সে নিজেই উঠে দাঁড়িয়ে হুডির টুপিটা মাথায় পরে নিয়ে জামা কাপড় ঝাড়তে ঝাড়তে বলল, বলেছি না এভাবে ব্যাঙের মতো সবসময় লাফালাফি করবি না।
আর কাল থেকে লকআপে পড়ে রইছি আমি। আর অবস্থা খারাপ হয়েছে তোর। পাভেল ইতস্ততভাবে হাসার চেষ্টা করে বলল, তো নয়তো কি? তোমার টেনশনে আমার দু চোখের ঘুম হাওয়া হয়ে গিয়েছে। পাগল ছাগলের মতো এদিক ওদিক ঘুরে সেটিং ফিটিং করেছি। আবার বলল, জানি আমি। চল এবার। এই বলেই দুজনে মিলে বাকি সব কাজ বাকি ছিল তা পূরণ করে স্টেশন থেকে বেরিয়ে পড়ল। রাত হয়ে গিয়েছে, বর্তমানে খানিকটা শীতও পড়ছে। পাভেলও নিজের ধূসর রঙের হুডি টুপিটা দিয়ে নিজের এক ঝাঁক কোকড়ানো চুলগুলো ঢেকে ফেলল। দুজনে মিলে কালো রঙের গাড়িতে গিয়ে উঠে বসলো। সব সময় যে কোনো পরিস্থিতিতে যে কেনিত নিজের গাড়ি নিজে ড্রাইভ করত, সে এখন ড্রাইভিং সিটের পাশে চুপচাপ বসে রয়েছে। অন্যদিকে পাভেল গাড়ি ড্রাইভ করছে। গাড়ি চালাতে চালাতেই পাভেল বলল, ব্রো একটা নিউজ ছিল। হুম। শুনছি এটি নাকি বিটিতে আসছে। কেনিত ঘাড় ঘুরিয়ে নির্বিকারে পাভেলের দিকে তাকিয়ে বলল, এটি ওই রকস্টার মেয়েটা? হুম। কেনিত মাথা ঘুরিয়ে সামনের দিকে তাকালো, অতঃপর সিটে হেলান দিয়ে বিরক্তিকর সুরে বলল, জীবনে এমনিতেই ঝামেলার শেষ নেই, আর কোথা থেকেই এই এটি এসে জুড়ে বসেছে। গত 2 বছর ধরে লাইফটাই ঝালাপালা করে দিচ্ছে। পাভেল শুধু হতাশাগ্রস্ত হয়ে দীর্ঘশ্বাস ফেল। অতঃপর নির্বিকারে গাড়ি চালাতে শুরু করলো। আনায়া চলে যাওয়ার প্রায় 7 বছর পূর্ণ হতে চলল। সেদিনের ঘটনায় পুড়ে যাওয়া মেয়েটা লাশের জায়গায় আনায়া না হলেও পারত, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আনায়াই ছিল। শুধু একবার নয়, বরং পাভেল নিজ দায়িত্বে পুরো 3 বার মেয়েটির সাথে আনায়ার বিভিন্ন জিনিস, যেমন বাড়িতে থাকা চুল কিংবা আরও বিভিন্ন জিনিস জোগাড় করে ডিএনএ টেস্ট করিয়েছিল। কিন্তু প্রত্যেকবারই ডিএনএ টেস্টে আনায়ার জিনিসগুলোর সাথে লাশের ডিএনএ মিলে গিয়েছে। আনায়া সত্যি সত্যি পৃথিবী থেকে চলে যাওয়ার খবর শোনার পর থেকে কেনিথ পুরো 1.5 বছর নিস্তব্ধতার সাথে কাটিয়েছে। একদম পুরোপুরি থমকে গিয়েছিল, যেন সেই বাড়িতে সম্পূর্ণভাবে ঘরবন্দি রূপে থেকেছে। পাভেল ওর সাথে থাকতে চাইতো, তবে কেনিথ বরাবরই মানা করেছে। মাঝে মধ্যে অবশ্য পাভেল নিজেই ছোট ভাইয়ের মতো করে জোর খাটিয়ে কেনিথের সাথে থেকে ওর দেখভাল করেছে। এতগুলো মাসে পাভেল যথাসাধ্যভাবেই কেনিথকে সারিয়ে আগের মতো গড়ে তোলার চেষ্টা করেছে। অবশেষে তার এত সব প্রচেষ্টা সফল হলেও কেনিথ নিজেকে গড়ে তুলেছে ভিন্ন রূপে। আগে কেনিথকে দেখলে মনে হতো ও নিজের চুল প্রচণ্ড উদাসীন, এত বড় বড় চুল রাখে অথচ আগাছার মতো করে রাখে সব সময়। তবে চুল ছোট রাখলেই তো হয়, যথারীতি এমনটাই ভাবতো সবাই। কিন্তু কেনিথের বড় চুল রাখার পেছনের কারণটা খানিক ভিন্ন। ওর মা কাশফিয়া পছন্দ করতো ওর বড় বড় চুল, সঙ্গে প্রচণ্ড যত্নও করতো চুলের। কেনিথও বাধ্য সন্তানের মতো মায়ের সব কথাই শুনতো। তবে কাশফিয়া চলে যাওয়ার পর কেনিথ মায়ের পছন্দ অনুযায়ী চুলগুলো তো সবসময় বড় রাখার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু কখনো বিশেষভাবে সেগুলো যত্ন নেয়নি। কেনিথের ছোটবেলার ঘটনা, কেনিথ তখন মোটামুটি বড়ই হয়েছে, তবে তখন সে রাশিয়াতে। আনায়ার সাথে বিয়ে কিংবা সাক্ষাতের পর্ব তখনও আসেনি। গোসলের পর কাশফিয়া কেনিথের ঘাড় সমান বড় বড় চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিচ্ছিল। কেনিথ মায়ের বাধ্য সন্তানের মতো ভদ্রভাবে চুপচাপ বসেছিল। একটা সময় কেনিথ বলল, মা, আমি বড় হয়ে গেলে এইসব চুল কেটে ফেলবো। এই কথা শুনে বিস্ফোরণের ন্যায় কাশফিয়া বিস্মিত হয়ে বলল, কি? কেন? তুই তো বলেছিলি তোর বড় চুল ভালো লাগে। তবে তুই কি এসব আমার ইচ্ছের জন্য জোর করে রাখছিস? মায়ের এহেন উদ্বিগ্ন ভাবভঙ্গিতে কেনিথ খানিকটা ইতস্ততভাবে বলে, না, বিষয়টি তা না। তুমি তো বলো পৃথিবীতে সবাই সারা জীবন থাকে না, একদিন সবাইকে চলে যেতে হবে। এখন বড় হওয়ার পর যদি তুমি আমায় ছেড়ে চলে যাও, তখন আমি এগুলোর কি করব? তোমার মতো ধরে বেঁধে এত কায়দা করে যত্ন নেওয়ার ধৈর্য নেই আমার। কেনিথের কথায় কাশফিয়া হেসে ফেলল। পুনরায় কেনিথের চুলগুলো ব্যস্ত হাতে মুছতে মুছতে বলল, আমি না থাকলে তখন তোর বউ থাকবে, তখন সেই করে দিবে এসব। এত টেনশনের প্রয়োজন নেই, শুধু প্রমিস কর কখনো বিশেষ প্রয়োজন কিংবা কারণ না থাকলে চুল ছোট করবি না। আচ্ছা, সে প্রমিস না হয় করলাম, কিন্তু এই বউটা আবার কি জিনিস? ওটাও তোমার মতোই দেখতে। আমার মতো কেন দেখতে হবে? তোর বউ আমার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর হবে।
সত্যি? আমি মিথ্যা কেন বলবো শুনি? আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু বউটা কি জিনিস তা তো বললে না। কাশফিয়া হেসে বলল, ওহ, বউ বউ হলো এই যে তোর বাবা আমায় বিয়ে করেছে, আমি আমার পক্ষ থেকে তার সব দেখভাল করি, আর সে আমার, এই তো আমি হলাম তার বউ আর সে আমার বর। তার মানে আমার বউ তখনই হবে যখন আমি বিয়ে করব। তো এবার কেনিত ঘাড় ঘুরিয়ে কাশফিয়ার দিকে অনুনয়ের সুরে বলল, তবে আমায় একটা বিয়ে করিয়ে দাও না মা, বিয়ে করব আমি। কাশফিয়া মুচকি হেসে বলল, বিয়ে করতে হলে আগে বড় হতে হবে। বড় না হয়ে এখন করলে খুব সমস্যা হবে। সমস্যা? অনেক সমস্যা হবে, কিন্তু কথা হলো বিয়ে নিয়ে এত ইন্টারেস্ট কথা থেকে আসছে? কেনিত এবার চুপ করে গেল, আর কিছু বলল না। তবে খানিক সময় পেরোতেই কেনিত পুনরায় বলল, মা, যদি তোমার মতো আমার বউ আমার চুল পছন্দ না করে, এমনটাও তো হতে পারে, তাই না? তখন কি করব আমি? মোটেও না, এমনটা কখনোই হবে না। আমি দোয়া করে দিচ্ছি, তোর বউ আমার চাইতেও বেশি তোর চুল যত্ন করবে। এবার খুশি? কেনিত এবার আচমকায় খানিক লজ্জা পেয়ে গেল। তা কিসের জন্য সে জানে না, তবেই নিমিষেই ফর্সা গাল দুটো লাল হয়ে গেল। আবার আনায়ার আর বিয়ের পর তারা যখন শিকদার বাড়িতে ছিল, ঘটনাটা হয়তো কেনিথের বাবা মা মারা যাওয়ার কিছুদিন আগের। কাশফিয়া আনায়ার ঘাড় পর্যন্ত চুলগুলোতে চিরুনি করে ঝুঁটি বেঁধে দিতে ব্যস্ত, আর সেই সময় কেনিথ তাদের পাশেই বসে বসে দুজনের কার্যকলাপ দেখছিল। মনটাও খানিক উদাস ছিল। তার মাটা এই আনায়ের কাছে এলে যেন তাকেই ভুলতে বসে। এমনিতেই আনায়াকে তেমন দেখতে পারে না সে, তার উপর নাকি ও এখন ওর বউ হয়ে গিয়েছে। আনায়া ওর বউ হওয়াতে ওর লাভ লসটা ঠিক হয়েছে, সেটা কেনিত এখনো খুঁজে পায়নি। এদিকে দিনে দিনে তার মায়ের কথার বিপরীত ফল পাচ্ছে সে, বিশেষ করে বিয়ে আর বউ সংক্রান্ত বিষয়গুলোতে। তার মা তাকে বলল, বিয়ে কত ভালোই না জিনিস, আর বউ তো বিশ্ব সেরা ভালো, অথচ সে তো সব উল্টোপাল্টা জিনিস দেখছে। এই আনায়াকে তো তার কোনো দিক দিয়েই ভালো মনে হয় না, কেমন সব সময় তিরিং বিরিং করতে থাকে। যেখানে কেনিত চুপচাপ, সেখানে আনায়া এমন চঞ্চল। কেনিথের মাঝে মধ্যে আনায়াকে অসহ্য লাগলেও খানিকটা মায়াও হয়। ছোট ভেবে আর কিছু বলেও না। অবশ্য তার বলা কওয়ার সুযোগটা কোথায়? যবে থেকে এসেছে তবে থেকে এই আনায়া জোকের মতো তার পেছনে লেগে থাকে, আর গায়ের সাথে যেন চিপকে থাকে। এদিকে এমন সময় কেনিথের ভাবনা চিন্তার অবসান ঘটাতে আনায়া এলো তার কাছে। ওর চুল বাঁধা শেষ, মাথায় তাল গাছের মতো একটা ঝুঁটি। আনায়া কেনিথের মুখোমুখি হয়ে মুচকি মুচকি হাসছে। ফর্সা গুলোগুলো গালে টোলগুলো স্পষ্ট ফুটে উঠেছে, কিন্তু কেনিথের কাছে আনায়ার হাবভাব কেন যেন সুবিধের মনে হচ্ছে না। এদিকে কাশফিয়া মুচকি হেসে ওদের দুজনকে দেখছে, কিন্তু আনায়া সঠিক ভাবগতিক দুজনের কেউই বুঝতে পারেনি। কেনিথ হয়তো খানিকটা সন্দিহান ছিল, তবে ঠিকঠাক কিছু বুঝে ওঠার আগেই আনায়া কেনিথের পিঠের কাছে গিয়ে ওর চুলগুলো খাবলে ধরে এক প্রকার শূন্যে ঝুলতে লাগলো। আনায়া পেছন থেকে খিটখিট করে হাসছে, আর কেনিত ভ্যা ভ্যা করে কেঁদে কেটে মা মা বলে চিৎকার করছে। ততক্ষণে কাশফিয়া হতবম্বের মতো এগিয়ে এসে আনায়াকে ছাড়িয়ে কোলে তুলে নিল, আর কেনিতকে অন্য হাতে জড়িয়ে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু কেনিত কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মা, তুমি আমায় মিথ্যা বলেছ। তুমি বলেছিলে আমার চুল নাকি আবার বউ পছন্দ করবে, কিন্তু তারা আমার চুল পছন্দ করে না। ও আমার চুল যখন তখন টেনে ছিঁড়ে ফেলে। মা, আমার এমন বউ চাই না, লাগবে না আমার ওর মতো বউ। মা, আমায় আবার বিয়ে দাও, আমি আবার বিয়ে করব। এই বউ নেব না আমি, নয়তো আমি বিয়েই করব না। কোনো বউটও চাই না আমার। কাশফিয়া কেনিতকে এত বুঝিয়েও শান্ত করতে পারছে না। অন্যদিকে আনায়া কেনিথের কান্না আর কথাগুলো শুনে যেন আরো বেশি মজা পেল। ওর ছোট ছোট দাঁতের কিটিমিটি হাসি যেন থামছে না। কেনিত সিটে হেলান দিয়ে চোখ বুজে ভাবতে ভাবতে কতদূর চলে গিয়েছিল নিজেও বুঝতে পারেনি। এমনটা তার মাঝে মধ্যেই হয়, পুরনো নানান স্মৃতিতে নিজেকে ডুবিয়ে ফেলে। আর এই বড় চুল কেটে ফেলার বিশেষ কারণ হিসেবে কেনিত মনে মনে বলল, মা, তুমি মিথ্যে বলনি, কিন্তু বিশেষ মানুষগুলোই যখন নেই, তখন বিশেষ জিনিসগুলোও আর রাখার কি প্রয়োজন?
আর এটাই হলো বিশেষ কারণ। আই হোপ মা, আমি আমার প্রমিস রেখেছি। এই বলতে না বলতেই কেনিত চোখ খুলে সামনে তাকালো। চারপাশে কিছু সংখ্যক গাছপালা আর সঙ্গে সোডিয়ামের আলোয় শহরের রাস্তাটা চকচক করছে। আশেপাশে কত শত গাড়ি চলাচল, আসছে যাচ্ছে, এভাবেই সময়কাল ফুরাচ্ছে। কেনিত কিঞ্চিৎ দীর্ঘশ্বাস ফেলে পাভেলকে কিছু বলার জন্য উদ্বিগ্ন হলো। পাভেল খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। কেনিত ওর দিকে ফিরে তাকিয়ে কিছু বলতে যাবে, এর আগেই এক আকস্মিক ঘটনায় দুজনেই থমকে গেল, সাথে থমকে গেল চারপাশ। আচমকা তাদের গাড়িতে সামনে থেকে একটা ট্রাক এসে সজোরে ধাক্কা দিলে ওদের গাড়িটা ছিটকে উল্টে পড়তে গিয়েও পড়ল না, কিন্তু কেনি তার পাভেল দুজনেই মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারাতে লাগলো। চারপাশে নিমিষেই শত শত মানুষজন জড়ো হয়ে গেল। সবাই ওদের চারপাশ ঘিরে ধরলো। পাভেল আর কেনিত দুজনেরই কপাল ফেটে রক্ত গড়াচ্ছে। একটা সময় দুজনেই সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়ল। বিস্তৃত সবুজ ঘাসে মোড়ানো উদ্যান, ভোরের কুয়াশায় চারপাশ সম্পূর্ণরূপে আচ্ছাদিত। সূর্যের হালকা কিরণ এসে বিদীর্ণ উদ্যানে এসে আশ্রে পড়েছে। হালকা মধ্যম শীতল হাওয়া মানব শরীর শিহরণ জাগিয়ে তুলছে। অথচ এমন পরিস্থিতিতে এই বিদীর্ণ উদ্যানে বুক চিরে কালো ঘোড়ার পিঠে চড়ে ছুটে চলেছে এক আত্মবিশ্বাসী যুবতী, যার উপস্থিতি যেন এক দৃঢ় ঘোষণা দিচ্ছে যে সে এখানে শাসন করতে এসেছে। বাতাস তার চুলের খেলায় বিভোর। পিঠ পর্যন্ত ঘন সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে বাতাসের তালে তাল মিলিয়ে উঠছে। তার গ্রীবা উঁচু করে রাখার ভঙ্গিমায় যেন জানান দিচ্ছে এই পৃথিবী তারই, এই রাজত্ব তারই, এই সাম্রাজ্য তারই। পরনে তার আধুনিক হর্স রাইডিং পোশাক, অফ হোয়াইট কালারের ব্রিচেস এর সঙ্গে ডার্ক ব্লু কালারের হালকা লেদার জ্যাকেট, সাথে লম্বা কালো বুটের সোনালি হিলের প্রান্তে সূর্যের আলো এক ঝলক ছড়াচ্ছে। চোখে তার এক তীক্ষ্ণ দৃষ্টি, যে দৃষ্টি প্রকৃতিকে জানান দিচ্ছে সে শুধু ঘোড়ার পিঠে চড়েই এই বিশাল সাম্রাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করছে না, বরং সে দিগন্ত চূর্ণ করে নিজেকে সবার উপরে প্রতিষ্ঠিত করছে। লাগাম ধরে রাখা তার দৃঢ় হাতের মাংসপেশি স্পষ্ট, সঙ্গে প্রতিটি দৌড়ে তার শরীরে নিখুঁত ভারসাম্য যেন চ্যালেঞ্জ ছুড়ে দেয় চারপাশের নিস্তরঙ্গ প্রকৃতিকে। তার ঠোঁটের কোণে লুকিয়ে থাকা এক রুক্ষ হাসি যেন বলে, আমি ঠিক সেটাই চাই, যেটা আমার চাই। ঘোড়ার পায়ের তীব্র শব্দ উদ্যানের নিস্তব্ধতাকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। তার অদম্য উচ্ছ্বাসে প্রতিটি ছুটে চলায় চারপাশে সৃষ্টি হচ্ছে এক শক্তি আর ক্ষমতার অদৃশ্য বলয়। এই মেয়েটি শুধু ছুটছে না, সে তার নিজস্ব রক্তে বোনা এক গল্প লিখছে, যেখানে প্রতিটি পদক্ষেপে জ্বলছে তার ব্যক্তিত্বের অগ্নি। মেয়েটি যেন নিজেকে প্রতিটি মুহূর্তে রচনা করছে। তার উপস্থিতি এমন যেন পৃথিবী তার নিয়ন্ত্রণে। ঘোড়ার পিঠে বসে একদিকে তার দৃঢ় মনোবল এবং অন্যদিকে তার দুর্দান্ত আত্মবিশ্বাস। যে দৃশ্য সে তৈরি করে তা যেন শুধু বাস্তবতা নয়, বরং এক জ্বলন্ত গল্প। মেয়েটি প্রবল উচ্ছ্বাসের স্রোতে ঘোড়ার পিঠে চড়ে ছুটছিল। তার প্রতিটি শ্বাসে যেন ঝরছিল আগুনের উত্তাপ। বাতাস তার চুলের মধ্যে ঝড় তুলেছে, আর তার চোখে সেই এক অগ্নিমূল্য দৃষ্টি। তবে হঠাৎ দূরে এক পরিচিত ব্যক্তির আগমন তার তীক্ষ্ণ নজরে পড়তে সে থমকায়। তার ঠোঁটে রুক্ষ হাসিটা বিস্তৃত হয়। বিস্তৃত হাসির ফলে ফর্সা দু গালে ছোট বড় দুটো টোল ভেসে ওঠে। মেয়েটি লাগাম টেনে ধরে রাখা নিজের কালো গ্লাভস পরা হাতের বন্ধনটাকে দৃঢ় করে। এক ঝটকায় ঘোড়াটি ঘুরিয়ে সে ওই ব্যক্তির দিকে এগোতে লাগলো। ওদিকে তার পরিচিত ব্যক্তিটিও এতক্ষণে এগিয়ে এসে নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে পড়েছে। অত্যাধিক সুশ্রী রূপের এক তরুণী, পরনে কালচে লাল রঙের রাজকীয় লং গাউন, তার উপর কালচে রঙের বড়সড় মখমলি কাপড়ের আলখালায় নিজেকে আবৃত করে রেখেছে। আলখালার বড়সড় টুপিটার দরুন মুখের এক চতুর্থাংশ ঢেকে গিয়েছে। তবে এসব ছাড়িয়ে উকি দিতে থাকা খানিকটা গাঢ় লাল রঙের চুলগুলো দৃশ্যমান। সব মিলিয়ে সে অত্যাধিক সৌন্দর্যে পরিপূর্ণ রাজকন্যা স্বরূপ। এদিকে ঘোড়াটিকে থামিয়ে দৃঢ়ভাবে মেয়েটি উঁচু থেকেই এক লাফে ঘোড়ার পিঠ থেকে নামলো। তার শরীরের প্রতিটি আন্দোলন যেন এক আগুনের শিখা, যেটি নিমিষে চারপাশে ছড়িয়ে যাচ্ছে। মাটি ছোঁয়ার সঙ্গে সঙ্গে সে সোজা হয়ে দাঁড়ালো। তার তীক্ষ্ণ দৃষ্টি হতে অগ্নিস্ফুলিঙ্গের মতো তেজ ছড়িয়ে পড়ছে, অথচ ঠোঁটে তার বিস্তৃত হাসি। মেয়েটি আর দেরি করল না, সে আলখালায় আবৃত মেয়েটির দিকে এগোতে লাগলো। টাইট ফিটিং রাজকীয় পোশাকে তার রাজকীয় ভাবসাব,
সবুজ ঘাসের উপর তার ফেলা প্রতিটি পায়ের তালই যেন সমান। হাঁটতে হাঁটতেই দুহাত উঁচিয়ে নিজের খোলা চুলগুলো আলগা খোপা করে নিল। নিমিষেই তার সামনে ছোট চুলগুলো ব্যতীত বাকি সব চুল তার খোপার মাঝে আটকা পড়ল। তার প্রতিটি পদক্ষেপে তার শরীরে যেন আগুনের উত্তাপ ঝরছিল। তার চলাফেরায় ছিল এক অদৃশ্য শক্তির প্রকাশ। সে যেন এক অগ্নি পাখি, যাদের পথ কখনো থামানো যায় না, তাদের আগুন কখনো নিভে না। তার হাসি, তার চলন, তার চোখ, সব কিছুতেই অগ্নি তেজে ধ্বংসাত্মক আবহ স্পষ্ট। মেয়েটি আলখালায় আবৃত সেই সুন্দর তরুণীর কাছে গিয়ে মুচকি হেসে বলল, কি খবর, কিছু হয়েছে? মেয়েটির কথার বিপরীতে অন্যজন তার মলিন চেহারায় ঠোঁটে কিঞ্চিৎ হাসি ফুটিয়ে তুলে বলল, না কিছু না, তোমার রাইডিং করা শেষ? মেয়েটি হেসে পাশে ফিরে তাকিয়ে দেখলো একবার। আশেপাশে তারা দুজন বাদে আরো কিছু গার্ড রয়েছে, আর একজন তার ঘোড়াটাকে নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছে। মেয়েটিও মুচকি হেসে বলল, হ্যাঁ শেষ, আজ এতটুকুই থাক। তুমি করবে নাকি? তোমাকে কত বলি, মাঝে মধ্যে তো আমার সঙ্গী হতেই পারো। তা হওয়া যায়, কিন্তু সত্যি বলতে এসব আমার তেমন ভালো লাগে না। তুমি অনেক সুন্দর করে সব ম্যানেজ করতে পারো, আর তোমার ঘোড়া ব্লেজও অনেক সাহসী আর অনেক ভালো, কিন্তু আমার তো এত বড় ঘোড়াগুলোর কাছে যেতেই ভয় লাগে। এসব আমার জন্য নয়। তরুণীর ভীতু চেহারায় ভীতু কথা শুনে যুবতী মেয়ে পুনরায় মুচকি হাসল। ব্লেজ সত্যি অনেক সাহসী আর ভালো, তবে আমার সাদা রাঙা লিও কম কিছু নয়। ওকে কিন্তু আমার বেশ ভালো লাগে। মেয়েটি খানিকটা উপহাস করে বলল, ও তো আমার মতোই দুর্বল। আমরা দুজন চুপচাপ গল্প আলাপের জন্য ঠিক আছি, এছাড়া আমাদের দিয়ে কিছু হবেও না। আর তোমরা দুজন তো হলে আগুন, সাহসী অগ্নিমে অ্যানার, সাহসী ব্লেজ। ব্লেজ অর্থ তো অগ্নিশিখা, তাই না? অ্যানা মুচকি হাসল। আগুনের বিক্ষিপ্ত শিখার ন্যায় জলজলে শান্ত চেহারার প্রাপ্তবয়স্ক নারীটির সম্পূর্ণ নাম অ্যানা তাইসিয়া। অন্যদিকে বিস্তৃত গোলাপ বাগানে নির্জনে বেড়ে ওঠা সবচেয়ে আকর্ষণীয় ফুলের ন্যায় গড়ে ওঠা তরুণী হলো আলেসিয়া ম্যারিন রোজ। রোজ হলো এক বিস্তৃত গোলাপ বাগানের গাঢ় লাল রঙা আকর্ষণীয় ফুল, যা একান্তই আলাদা, একান্তই একাকী। চারপাশে হাজারো গোলাপ ফুটে থাকলেও তার অস্তিত্বে এমন এক আকর্ষণ বহমান রয়েছে যা যে কারো দৃষ্টি আটকে রাখে। তার লাল চুল যেন সেই গাঢ় লাল ফুলের গভীর পাপড়ির মতো। সূর্যের আলোয় ঝলমল করলেও তার গভীরে কোথাও এক নীরব বিষণ্ণতার ছায়া লুকিয়ে থাকে। রোজের উপস্থিতি হলো সেই ফুল, যা তার নিজস্ব সৌন্দর্য ও গোপন বেদনা দিয়ে বাগানের সবকিছুকে ছাপিয়ে যায়। বাগানের অন্য ফুলেরা হয়তো বাতাসে নিজেদের মৃদু গন্ধ বিলায়, কিন্তু রোজ যেন নিজের একাকিত্ব দিয়েই বাগানকে পূর্ণতা দেয়। অথচ সেও এক জ্বলন্ত শিখা, যা নীরবে আলো জ্বালায় এবং অন্ধকারকে ছায়া দেয়। তার লাল রং, তার একাকিত্ব এবং তার নীরব উপস্থিতি যেন সমগ্র মহাবিশ্বের প্রকৃতিকে জানান দেয় সে কোনো সাধারণ ফুল নয়, সে হলো সেই বিশেষ গোলাপ যার প্রতিটি পাপড়ি এক অসমাপ্ত গল্পের প্রতিচ্ছবি। চারপাশে হাজারো ফুল থাকলেও রোজের অস্তিত্ব আলাদা, যেন তার একাকিত্বই তাকে অনন্য করে তুলেছে। রোজ যেন প্রকৃতির এক নিঃশব্দ আর্তনাদ, যার সৌন্দর্য কেবল দৃষ্টিতে নয়, তার গভীরতাকে ছুঁতে পারলে যে কারো হৃদয়ে গভীর দাগ কাটার এক অদৃশ্য অমূল্য ক্ষমতার অধিকারী। রোজ পুনরায় সোজা সাপটা ভাবে জিজ্ঞেস করলো অ্যানাকে, তবে তুমি কি এখন যাবে না? আরো কোনো দরকার? অ্যানা খানিকটা ইতস্তত ভাবে বলল, আরোজ। অ্যানা কথা সমাপ্ত করার আগেই রোজ বলল, আজও? অ্যানা ইতস্তত ভাবে ঠোঁট চেপে কিঞ্চিত হেসে বলল, রোজ খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি তবে। অ্যানা ঘাড় কাত করে বলল, চিন্তা করো না, আমি কাজ শেষ করেই চলে আসছি। রোজও চুপচাপ সেখান থেকে উল্টো ঘুরে হাঁটা শুরু করলো প্রাসাদ স্বরূপ বিশাল বাড়িটির দিকে। মনের মাঝে বরাবরের মতো আজও বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। আজও হয়তো সূর্যের আলোয় এই রাশিয়া সম্পূর্ণরূপে উজ্জীবিত হওয়ার আগেই আরো কয়েকটা প্রাণ চলে যাবে। এসব নতুন নয়, তার জন্মই হয়তো এসব দেখার জন্য হয়েছিল। মাঝে মধ্যে আফসোস হয় সে কেন আর সবার মতো নয়।
তার আশেপাশে সবার কাছে মানুষ মারা, কাটাছেঁড়া করা এসব কত সহজ বিষয়, অথচ বাগানের একটা প্রজাপতি কোনো কারণে মারা গেলে তার কত কষ্ট হয়, কষ্টে বুক ভার হয়ে আসে। কি অদ্ভুত! তার কি আদৌ এই পাপের সাম্রাজ্যে জন্মানোর কথা ছিল? শেষে যাকে অল্প বয়সে ভালোবাসলো সে তো আরও এক মহাপাপী। হ্যাঁ, তবুও সবকিছু জানার পরও নির্লজ্জের মতো সেই পাপীকে এখনো ভুলতে পারছে না। তার পুরো জীবনটা এতটাই তুচ্ছ কেন তার রোজের জানা নেই। আগে জীবন নিয়ে আফসোস হতো, আর এখন তার ছেলের উপহাস করেই বাঁচে সে। রোজের চলে যাওয়া পুরোটাই অ্যানা নিজ চোখে তাকিয়ে তাকিয়ে দেখল। ও পাপের সাম্রাজ্যে সাজানো রাজকীয় প্যালেসে প্রবেশ করতেই অ্যানা দীর্ঘশ্বাস ফেলল। এরই মাঝে তার কাছে একজন ব্যক্তি এগিয়ে এলো। এই প্রাসাদেরই ব্যক্তিগত প্রয়োজনীয় ব্যক্তি সে। লোকটি তার কাছে আসতেই অ্যানার ঠোঁটে রুক্ষ বাঁকা হাসি ফুটে উঠল। ও জানে এখন তাকে কি করতে হবে। অ্যানা লোকটির সাথে সাথে উদ্যান পেরিয়ে পেছনের দিকে এক বিশেষ জায়গায় যেতে লাগলো। অ্যানা আগে আগে দৃঢ় পায়ে হেঁটে চলেছে, ওদিকে রাশিয়ান বলিষ্ঠ দেহের পুরুষটি তার পেছন পেছন হেঁটে চলেছে। অ্যানার ভাবগম্ভীর্যতাই ভিন্ন রকম। সব সময় তার ছোট বড় সকল পদক্ষেপ এক অগ্নি তেজ দৃশ্যমান থাকে। যথারীতি এখনও তার হাঁটা চলা ভাবভঙ্গিতে রাজকীয় ব্যক্তিত্বের সাথে তেজস্ক্রিয় মনোভাব প্রকাশ পাচ্ছে। তারা দুজন মিলে ফাঁকা উদ্যানের নির্জন জায়গায় গিয়ে প্রবেশ করলো। অ্যানা দেখলো সামনে এই জায়গায় একই সাথে তাদের দায়িত্বরত কালো পোশাক পরা 10 থেকে 12 জন লোক দৃঢ়তার সঙ্গে সমান তালে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকের হাতে যথেষ্ট অস্ত্র রয়েছে, আর তাদের মাঝে হাঁটু গেড়ে 3 জন লোক বসে রয়েছে। তাদের হাতগুলো পেছনে এক করে রাখা, মাথা খানিকটা ঝুঁকানো, চোখে মুখে জীবন বাঁচানোর জন্য আতঙ্ক। অ্যানা মনের গভীর থেকে হাসল। মানুষের বেঁচে থাকার কত শখ, কি আছে জীবনে? কিচ্ছু না, তবুও সবাই বাঁচতে চায়। জীবন ত্যাগে সবারই ভয়। আজব দুনিয়ার আজব সব ব্যাপার স্যাপার। অ্যানা এসব না ভেবে তাদের দিকে এগিয়ে গেল। লোকগুলোকে এখানেই গভীর রাতে ধরে নিয়ে আসা হয়েছে। অবশ্য তাদের ওপর এখন পর্যন্ত কোনো টর্চার করা হয়নি। অ্যানার এসব ভালো লাগে না। এতটুকু দয়ামায়া সে তার শিকারদের ওপর করে। তার মতে বেচারাগুলো একটু পর তার হাতেই শেষ হবে। তবে মৃত্যুর আগে আলগা কষ্ট দেওয়ার কি প্রয়োজন? এসব অতিরিক্ত আর বিরক্তিকর লাগে তার কাছে। এজন্য যথারীতি অ্যানার নিয়ম অনুযায়ী লোকগুলো আনার পর ভালো রকমের সেবা যত্ন করা হয়েছে। কিন্তু তবুও লোকগুলোর মধ্যে কেউ নিশ্চিন্ত হতে পারেনি, কারণ তারা জানে হিংস্র বাঘিনীর চেয়ে ঠান্ডা মাথার নীরব হায়না বেশি ভয়ঙ্কর। আর তাদের এখানে আনারও অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। তারা কিনা এই রুশ মাফিয়াদের বিপক্ষে যেতে চেয়েছিল। এরপরও তাদের বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে। এই আশা করাটাই যেন দুঃস্বপ্ন। অ্যানা লোকগুলোর কাছে এগিয়ে যেতে লোকগুলো তার কাছে ছুটে এসে পা জড়িয়ে ধরতে চাইল। অ্যানা দ্রুত পিছিয়ে গেল। অন্যদিকে কিছু কালো পোশাকে আবৃত লোক এসে ওদের শক্ত করে ধরে ফেলল। 2 জন প্রাপ্তবয়স্ক আর একজন মধ্যবয়স্ক পুরুষ। অ্যানার এসব বিষয় ভালো লাগে না। একদিন সবাইকে মরতে হবে, তবে আজ এত বাঁচার জন্য ছটফট করার কি রয়েছে? ও ভেতরে ভেতরে কিছুটা বিরক্ত হলেও চোখে মুখে তীক্ষ্ণ হাসি ফুটিয়ে তুলল। অ্যানা নির্বিকার ভঙ্গিমায় নিজের হাত থেকে কালো গ্লাভস দুটো খুলতে শুরু করলো। এটা দেখে পাশ থেকে একজন ব্যক্তি এসে তার 2 হাত শূন্যে তুলে ধরল। অ্যানা পাশে ফিরে সেই ব্যক্তিটির দিকে তাকালো না, বরং মাটিতে পড়ে থাকা 3 জনের দিকে তাকিয়ে থেকে মুচকি হাসতে হাসতে নিজের গ্লাভস দুটো তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে খানিকটা উপর থেকে হাতের মাঝে ফেলল। তার বর্তমান ভাবভঙ্গি প্রচণ্ড উদাসীন, যেন এসব তার রোজকার ব্যাপার। তবুও এসব করতে যেন তার ভালোই লাগে, অভ্যেস হয়ে গিয়েছে যে। অ্যানার গ্লাভস হাতে নিয়ে সেই বডিগার্ড সরে যেতেই অন্য আরেকজন এসে অ্যানার হাতের কাছে একটা পিস্তল এনে দিল। অ্যানা সেটা সুন্দর করে তুলে এদিক ওদিক করে উল্টে পাল্টে দেখতে লাগলো। অতঃপর নির্বিকারে সে 3 জনের দিকে এগিয়ে গেল। সেই 3 জন বডিগার্ডগুলোর বন্ধন থেকে ছুটতে চাইছে, কিন্তু তা সম্ভব হচ্ছে না, যে কারণে রুশ ভাষাতে অনবরত অ্যানার কাছে ক্ষমা প্রার্থনা করে চলেছে। কিন্তু সেসবে অ্যানার কিচ্ছু যায় আসে না, উল্টো বিরক্ত লাগে তার এসব। এমন তো নয় যে সে এদের বাঁচার সুযোগ দেয় না, সে তো সবাইকে প্রথমে সতর্কতা বার্তা পাঠায়। এরপরও যারা অ্যানার সতর্কতাকে মান্য করে না, অ্যানা তো তাদেরকেই ধরে এনে শেষ করে দেয়। এখন যে যত বড়ই তার শত্রু হোক, ফার্স্ট আর লাস্ট অপরচুনিটি তো সে বরাবরই সবাইকে দিয়ে আসছে।
তবুও মানুষ তার কথা মান্য না করে মৃত্যুর রাস্তা খুঁজে নেয়। এখন এটা কি তার দোষ? মোটেও না। অ্যানা সুন্দর মতো পিস্তলটাকে লোড করার প্রস্তুতি শুরু করলো। ম্যাগাজিনে গুলি পূর্ণ রয়েছে তা অ্যানা জানা। এখন আপাতত বাম হাতে পিস্তলটাকে ধরে ডান হাতে পিস্তলের স্টাইরটাকে টানলো। এরপর সেই তিনজনের কাছে গিয়ে রুশ ভাষাতে স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না, আমার প্রচন্ড বিরক্ত লাগে এসব। আর এত হাউমাউ করার কি রয়েছে? আমি কি আপনাকে মেরে ফেলেছি নাকি? তবে প্লিজ এসব চিৎকার চেঁচামেচি হাত পা ধরে কান্নাকাটি করে আমার সুন্দর ফুরফুরে মেজাজটা অন্তত বিগড়ে দিবেন না, নয়তো আপনাদের পরিণতি আরো বেশি খারাপ হবে।